नाइट डिউটি থাকলে রাত 2টো বেজে গেলেও ওর বাবার কাছেও ফোন করতো, আমার কাছে ফোন করতো, কিন্তু সেই রাতে আর ফোন কলটা আসেনি। ফোন আমি করতাম না, ফোনটা যদিও না ধরতো আমার টেনশন হতো, হয়তো কোনো ক্রিটিক্যাল পেশেন্ট থাকলে ফোনটা ধরতে পারতো না, তাই সেদিন আমিও আর ফোন করেছিলাম না। লাস্ট কথা হয়েছিল 11টা 15 মিনিটে। তখন মেয়েটা হয়তো জানতো না যে আমি আর মায়ের কাছে ফিরতে পারবো না, আমি আর মায়ের সঙ্গে কথা বলতে পারবো না, বাড়িতেই আমি আর ফিরতে পারবো না। কিন্তু যখন জানতে পারলো, যখন তার উপর সেই পিচাসের ঘটনাটা ঘটলো, অত্যন্ত পৈশাসিক ঘটনা ঘটানো হলো তার সুরক্ষিত জায়গায়, অন ডিউটি একটা ডক্টর। কোনোদিন আমি আগে জানা নেই যে ঘটেছে কিনা, তো সেদিন ঘটেছিল। তখন তার যে কষ্টটা, হয়তো কত মা মা করে চিৎকার করেছে, কত বাপি বাঁচাও বলে চিৎকার করেছে, কত হয়তো ওদের পা ধরেছে আমি কিছু বলবো না, আমাকে তোমরা মেরো না, কিন্তু কোনো আকুতি আমার কানে সেদিন এসে যেমন পৌঁছায়নি, তেমনি এখন প্রতিনিয়ত পৌঁছায়। আর এই আকুতিটা আমি যতদিন বেঁচে থাকবো ততদিন থাকবে। আমি সব থেকে আশ্চর্য হই এটা ভেবে, 2024-এর 9 আগস্ট সেই দিনটার পরে আমি অনেক ঘটনা দেখেছি, কিন্তু কোনো বাবা মাকে আমি প্রতিবাদ করতে দেখিনি। একমাত্র তামান্নার মা প্রতিবাদ করছেন, তিনিও সিপিএম এর প্রার্থী হয়েছেন, আর কাউকে আমি পাইনি পাশে সেইভাবে। অনেকের বাড়িতে গিয়েও আমি দেখা করেছি, আপনারা কেন প্রতিবাদ করবেন না। এই উত্তরপাড়াতেও একটা ঘটনা ঘটেছিল, তার মাকেও আমি ফোন করে বলেছিলাম যে এটা তো আপনার মেয়ের কোনো দোষ নয়, মেয়েটা বেঁচে আছে, আপনার লজ্জা নয়, যারা তার সাথে খারাপ কাজ করেছে তাদের লজ্জা, আপনি কেন প্রতিবাদ করবেন না। কিন্তু আমি পাশে পাইনি। কয়েকদিন আগে একজন ইউটিউবার মারা গেল, অরবিন্দ নায়ক, তাকেও মার্ডার করাই হয়েছে, কিন্তু তার বাবা মা বাঁকুড়ার, পড়াশোনা জানে না, অশিক্ষিত একটা পরিবার, তাদের বোঝানো হয়েছে আপনার ছেলে হার্ট অ্যাটাক করেছে। আমি যখন ফোন নাম্বার নিয়ে তাকে ফোন করলাম, ওর বাবা বলছে আমার ছেলের ওসব কিছু হয়নি, আমার ছেলে হার্ট অ্যাটাক করে মারা গেছে। আমি বললাম দাদা, 24 বছরের একটা ছেলে ওভাবে হার্ট অ্যাটাক হয়ে যায় না, তার আগে অনেক সিমটমস থাকতে হয়, তার প্রেশার বেড়ে যাবে, তার মাথা ঘোরাবে, অনেক কিছু হবে। আমার মেয়ে তো ডাক্তার ছিল, তাই আমি জানতাম আপনার ছেলেকে মার্ডার করা হয়েছে। তখন উনি বললেন আমার ছেলের মোবাইলে আপনাদের ফটো দেখেছি, তো আপনাদের কথা শুনবো। আমি বলেছিলাম ও যে চ্যানেলে চাকরি করতো সেই চ্যানেলের দিদি আমাকে বলেছিলেন একটু আপনি যে এত লড়াই করছেন তো ওর বাবা মাকে একটু বলে দেখবেন, তো আমি পারিনি করতে এটা। ওর বাবা সেই যে করে দেখবেন ভেবে দেখবেন বললেন, তারপরে আর আমাদের ফোনটা তুললেন না। পরে 4-5 দিন পরে একদিন বললেন আমি এখন শ্মশানে আছি, পাশের বাড়ির একজন লোক মারা গেছে, তাকে নিয়ে আমি শ্মশানে এসেছি। তারপরে আর তাকে ফোন করার মতো মানসিকতা আমার ছিল না, আর আমি ফোন করিও। একটা দপ্তরে দুর্নীতি থাকে, সেখানে মেডিকেল কলেজই বা বাদ যাবে কেন, সেখানেই তো সব থেকে বেশি আয় হয় না। তো কয়েকদিন আগে ঘোলাতে আমাদের এক পাশেই বাড়ি, সেখানে দুজন ডাক্তার একসঙ্গে প্রাণ হারালেন, স্বামী স্ত্রী। সেখানে আমি চলে গেলাম, আমি র্যালিতে ছিলাম, সেখান থেকেই যখন আমি শুনলাম ডেড বডি বাড়িতে আনা হবে, আমি ছুটে সেখানে চলে গেছিলাম। কিন্তু যিনি পানিহাটির অভিভাবক নির্মল ঘোষ, নিজেকে খুব বড় বলেন, সেদিন বলেছিলেন আমার এলাকার ভালো ডাক্তার মারা গেছে তাই আমি হসপিটালে এসেছি, কিন্তু আমাদের সাথে একটা কথাও বলেননি। তো কই সেদিন দুটো ডাক্তার মারা গেল, একটা ফ্যামিলি, স্বামী স্ত্রী দুজন বেড়াতে গেছিল মন্দারমণি,
সেখান থেকেও কিন্তু সরকারের অনেক আয় হয়, তো সেখানেও কিন্তু সুরক্ষা দেওয়া হয়নি বলেই ওরা দুজনেই মৃত্যুর কোলে চলে গেছে, দুটো তরতাজা ডাক্তার। তা আমি কিন্তু সেখানে দেখতে পাইনি নির্মল ঘোষকে। কেন দেখতে পেলাম না? উনি তো সব নাকি যান। আমাদের এলাকার ভালো ডাক্তার, তারাও দুজনেই ভালো ডাক্তার ছিল, আমাদের বাড়িতে অনেকবার এসেছিল ছেলেটা। আমরা তিন অসহায় মা একসঙ্গে বসে কেঁদেছিলাম সেদিন। তারপরে আমি সত্যি অসুস্থ হয়ে পড়েছিলাম, বাড়িতে তাড়াতাড়ি চলে এসেছিলাম। আর কোথাও আমাদের একটা নিমন্ত্রণ ছিল, সেখানেও যেতে পারিনি। নিমন্ত্রণ বলতে নিমন্ত্রণে আমি কোথাও কোনোদিন আর যাবো না পণ করেছি, যাইও না। কারণ আমার সবকিছু আমি মনে করি হারিয়েই গেছে। মেয়েটাকে নিয়েই আমার বেঁচে থাকা, মেয়েটাই আমার গোটা পৃথিবী। সেই পৃথিবীটা যখন কেড়ে নেওয়া হয়েছে আমার থেকে, সে আমার কাছে ছিল একটা ঈশ্বর প্রদত্ত গিফট। তাকে ধরলে আমার মনে হতো আমি সব থেকে গর্বিত মা বাবা আমরা। ওর বাবাকে অনেকেই বলতো তুই একটা কাজের কাজ করতে পেরেছিস, মেয়েটাকে ডাক্তার থেকে বেশি ভালো মানুষ তৈরি করতে পেরেছিস। আমিও সব ছেলে মেয়েদের বলি ডাক্তার ইঞ্জিনিয়ার পরে হবে, কে কি হবে সেটা কেউ বলতে পারে না, কিন্তু আগে ভালো মানুষ তৈরি করেন। এটা আমি প্রত্যেক বাবা মাকেও বলি, ছেলে মেয়েদের যেটা হবে তাদের স্বাধীনভাবে আগে সচেতন নাগরিক করে তুলুন, তারপরে সে ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে বা লয়ার হবে সেটা বেছে নেবে পরে, আগে ভালো মানুষ হতে হবে। এই কথাটা আমি সবাইকেই বলি। আমার মেয়ে চলে গেছে বলে বলি না, মেয়ে থাকতেও আমি এই কথাটা বলতাম। তো আমার তো সব হারিয়ে গেছে, তো হারিয়ে গেছে বলে আমরা যদি সারা দিন রাত ঘরে বসে কাঁদি, তাহলে কি আমার মেয়ের বিচারটা আসবে? আসবে না। আর আমি যদি বিচার পেয়েও গেলাম, তাও কি আমার মেয়েটা এসে মা বলে ডাকবে? ডাকবে না। তাই আমি চেয়েছি যে আর কোনো মেয়ের যেন স্বপ্ন পূরণ করতে গিয়ে অভয়া তিলোত্তমা এসব না হতে হয়, নিজের নামটাই হারিয়ে না ফেলতে হয়। যার এত কষ্ট এত পরিশ্রম ছিল, মা আমার টাকা পয়সা কিচ্ছু চাই না, আমি বিধান চন্দ্র রায়ের মতো বড় ডাক্তার হব, আমার নামের পরে অনেক ডিগ্রি থাকবে। সেই মেয়েটার নামটাই আমরা হারিয়ে ফেললাম, এটা আমি কিছুতেই মানতে পারিনি মন থেকে। তাই আমি মনে করেছি মোদিজি একমাত্র সেই মানুষ যে যার হাত আমরা সবাই মিলে যদি শক্ত করি, আমার প্রথম কাজ হবে আমার মেয়ের নাম আমি নিতে পারবো, আমার মেয়ের ছবি আমি প্রচার করতে পারবো। ডক্টরস ডের দিন আমি আমার মেয়ের ছবি প্রকাশে আমি এনেছিলাম, আমি সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলাম, আমাকে অনেকে কথা বলেছিলেন। আমি বলেছি আমি মা আজকে ডক্টরস ডে, আমার মেয়ে একজন ভালো প্রতিষ্ঠিত ডক্টর, তার নাম যদি আজকে আমি না নিই তাহলে আর কোনোদিনও নিতে পারবো না। তাই আমি নিয়েছি। তোমাদের যদি কোনো কিছু হয় আমাকে জেলে দেবে দাও, আমার কোনো অসুবিধা নেই, আমি এটা করব। আমি মানিনি প্রতিরোধ, মানবও না। কারণ আমাদের মুখ্যমন্ত্রী যিনি সবসময় থ্রেট কালচার চালান এবং বলে দেন একদম সামনে, আমার পেছনে লাগতে এসো না, আমি